হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বোন তিনি, লিখেছেন তাসনিয়া হোসেন। ঈশার অবাধ নড়াচড়ায় ভিড়ের ঘুম ভেঙে আসে। কাঁচা ঘুম ভাঙতেই তার চোখ দুটো লাল হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি স্পষ্ট, চোয়াল শক্ত হয়ে আসে তার রাগে। কতদিন পর একটু শান্তিতে ঘুমিয়েছে সে। এতদিন এত ঝড় চিন্তার মাঝে ঘুম হয়নি তার ঠিক মতো। দাঁত কিরমির করে ওঠে ভিড়ের রাগে। কিছু বলতে গিয়েও সে নিজেকে সামলে নেয়। ঠান্ডা ভারী গলায় বলে, ঘুমের মাঝে ডিস্টার্ব করছো কেন? বীর সামান্য সরে যেতেই ঈশা তড়িঘড়ি করে নিজের কাঁধ বেয়ে নেমে যাওয়া জামা টেনে ঠিক করার চেষ্টা করে। জামার অবস্থা বেহাল, ভাঁজ টান এলোমেলো। সে ভিড়ের হাত সরাতে চায়। বীর তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। ঈশার প্রত্যেকটা নড়াচড়া, প্রতিটা আচরণ, সব কিছু নিখুঁতভাবে লক্ষ্য করছে সে। ঈশা ভাঙা গলায় বলে, সরুন, আমি উঠব। বীরের কণ্ঠ নিচু, বরফের মতো ঠান্ডা, রিল্যাক্স। কথাটা বলেই বীর ঈশার সাথে আরও ঘনিষ্ঠ হয়। চোখের পাতায়, তারপর নাকের ডগায় হালকা চুমু খায়। এই অযাচিত স্পর্শ ঈশা নিতে পারে না। তার শরীর কেঁপে ওঠে। কান্নামাখা গলায় সে বলে, আপনি বলেছিলেন আমাকে সময় দেবেন, আমাকে কিছু বুঝে ওঠার জন্য সময় দেবেন। তাহলে তাহলে এটা কেন? বীরের কণ্ঠ ঠান্ডাই থাকে। তুমি আমাকে চিনতে পারছো না, আমি জানি। কণ্ঠে সামান্য বিরক্তি ঢুকে পড়ে। কিন্তু স্মৃতি থাকুক আর না থাকুক, সত্য বদলায় না। বীর ঈশার কানের কাছে ঝুঁকে আসে। তুমি আমার, আর এটাই বাস্তব। তুমি ভুলে গেলেও সত্যিটা মিথ্যা হবে না। বীর এক মুহূর্ত থামে, তারপর আরও নিচু স্বরে চুপ করে। আর আমি আমার জিনিস থেকে দূরে থাকতে পারি না, অধিকার আছে আমার। বলতে বলতে বীর ঈশার ঠোঁটের দিকে ঝুঁকে পড়ে। এক মুহূর্তে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে গভীরভাবে। এই আচমকা উন্মাদনায় ঈশা পাগলের মতো হয়ে ওঠে। দু হাতে বীরকে ঠেলে সরাতে চায় সে, কিন্তু বীর ঈশার দু হাত ধরে মাথার উপর চেপে ধরে। ঈশার বাধা দেওয়া বীর আরও উগ্র হয়ে ওঠে। সে স্পষ্ট করে বোঝাতে চাইছে ঈশা বীরের থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। তার বিষয়ে সে 1 ইঞ্চিও ছাড় দেবে না, যাই হোক না কেন। বীরের ঠোঁটের লাগামহীন দম বন্ধ করে স্পর্শ ঈশার আত্মা কাঁপিয়ে তোলে। ভয়ের সাথে সাথে অসহায়ত্ব গলা চেপে ধরে। হঠাৎ অস্থির হয়ে বীর ঠোঁট সরিয়ে ঈশার জামার দিকে হাত বাড়াতেই ঈশা বীরকে থামাতে আর তার প্রশ্নের উত্তর জানার জন্য এবার বলে ওঠে, আমার বাবা মা কোথায়? ওদেরকে দেখিনি কেন? ওরা কোথায়? আমি অসুস্থ জানার পরও আমাকে দেখতে এলেন না কেন? ঈশার কথায় বীরের মেজাজ খিচে যায়। চোখে ঝিলিক খেলে যায় রাগে। তবুও সে নিজেকে সামলে নেয়। ঘনিষ্ঠ মুহূর্তের উত্তাপ এখনও বাতাসে জমে আছে। ঈশার বলা একটা মাত্র কথা সব কিছু থামিয়ে দেয়। বীর হঠাৎ করেই উঠে বসে। তারই আচমকা উঠে বসায় ঈশাও চমকে উঠে বসে। তাড়াহুড়োয় নিজের জামা টেনে ঠিক করে নেয়। বুকের ভেতর অজানা এক অস্বস্তি জমে ওঠে। বীর একদম চুপ, নির্বাক, কঠিন পাথরের মতো মুখ। ঈশা সেই নীরবতার ভয় পেয়ে যায়। ধীরে ভাঙা গলায় বলে ওঠে, কি হলো বলুন। বীর কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। সেই দৃষ্টিতে কোনো কোমলতা নেই, নেই মায়া। যেন বহু বছর ধরে জমে থাকা কোনো অন্ধকার স্মৃতি আজ মুখ খুলতেই চাইছে। গভীর নিঃশ্বাস নিয়ে গুছিয়ে কথা বলতে শুরু করে বীর। নিজের জীবনের কথাগুলো সাজিয়ে বলতে থাকে। তোমার মা বাবা কেউই বেঁচে নেই। এই একটি বাক্যেই ঈশার বুক কেঁপে ওঠে। শ্বাস নিতে ভুলে যায় সে। বীর থামে না। তোমার মা ফারহানা ইয়াসমিন, তুমি ছোট থাকতেই মারা যান। আর তোমার বাবা আলেহান্দ্রো রুইস। একটা তিক্ত হাসি ঠোঁটে ছুঁয়ে যায় বীরের। তার অনেক শত্রু ছিল। মাফিয়া জগতের বন্ধুত্ব টেকে না। তার কাছে মানুষের হাতেই তাকে মরতে হয়েছে। শব্দগুলো ঈশার কানে ঢুকে মাথার ভিতর বিস্ফোরণ ঘটায়। এই কথাগুলো সে সত্য বলে ধরে নেয়, নিজের বলে মেনে নেয়। বীরের অতীত তার নিজের জীবনের গল্প হয়ে ওঠে।
ঈশার চোখ ভিজে ওঠে। পরক্ষণেই কান্না ভেঙে পড়ে সে। বীর থামে না, আরও নির্মম মিথ্যা ছুড়ে দেয়। তোমার বাবা আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। তুমি তখন একদম ছোট, তোমার আর কেউ ছিল না, তাই বাবা তোমাকে এখানে নিয়ে আসে। ভীরের কণ্ঠ ভারী হয়, কিন্তু নরম নয়। তোমার বাবা মা আর আমার বাবা মা দুই পক্ষেরই ইচ্ছে ছিল তোমার আর আমার বিয়ে হোক। একটু থেমে ঠান্ডা গলা চুপ করে। তারা যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে। ঈশা পুরোপুরি ভেঙে পড়ে। বীর শেষ আঘাতটা করে বসে। এখন তোমার একটাই পরিচয়, তুমি আমার ওয়াইফ, রাজবীর আলভারাজের তুমি। বীরের চোখে আগুন জ্বলে ওঠে। এই পৃথিবীতে আমি তোমার আপন, আমি ছাড়া তোমার আর কেউ নেই। তাই নেক্সট টাইম তোমার মুখে যেন আমি অন্য কারো কথা না শুনি। আমি ছাড়া কারো নাম তোমার মুখে আসবে না, আর না আমি ছাড়া কারো স্মৃতি তোমার মস্তিষ্কে ধারণ করবে। তোমার সব কিছু জুড়ে একমাত্র আমি থাকবো। এই কথাগুলো ঈশার বুকের ভেতরে জমে থাকা শেষ ভরসাটুকু গুড়িয়ে দেয়। এই পৃথিবীতে কেউ নেই তার। এই সত্যটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। মা নেই, বাবা নেই, কেউ নেই। ঈশা হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু এই কান্না বীরের সহ্য হয় না। ধীরে ধীরে তার মুখে বিরক্তি ভয়ঙ্কর রূপ নেয়। রাগ চেপে রেখে কঠিন গলায় বলে ওঠে, কান্না বন্ধ করো, যা হবার হয়ে গেছে। ঈশার দিকে তাকিয়ে বীর বলে, তোমার জন্য আমি আছি, আর কারোর প্রয়োজন নেই তোমার। বীরের কণ্ঠ আরও হিংস্র হয়ে ওঠে। তোমার সব কিছু আমাদের সীমাবদ্ধ, অন্য কারোর জন্য চোখের পানি আমি সহ্য করব না। বীরের কোনো কথাই ঈশার কানে ঢুকছে না। নিজের জীবনের এই নিষ্ঠুর বাস্তবতার সামনে দাঁড়িয়ে এসে পুরোপুরি ভেঙে পড়েছে। বীরের ধৈর্য শেষ হয়ে যায়। হঠাৎ রেগে গিয়ে শক্ত গলায় চেঁচিয়ে ওঠে, স্টপ, আমাকে রাগাস না। ভয়ঙ্কর গলায় বীর বলে, না হলে নেক্সট 4-5 ঘন্টা এমন কান্না করবি গলার আওয়াজ বসে যাবে। বীরের হঠাৎ ধমকে এসে কেঁপে ওঠে। ভয়ের চাপে সে চুপ হয়ে যায়, কান্না আটকে রাখে, দাঁতে দাঁত চেপে। বীর আর এক মুহূর্ত থাকে না, উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। ঘর নিস্তব্ধ। ঈশা একা বসে থাকে। বীরের বলা প্রতিটা কথা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আমি ছাড়া তোমার কেউ নেই। এই অন্ধকার ভালোবাসার শেকড় তখন ধীরে ধীরে তার ভেতরে গেঁথে যেতে শুরু করে। বীর লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে সে আর চিন্তার সুতো ছিঁড়ে যায়। চমকে তাকিয়ে ওঠে সে। বীর বেরিয়ে আসে কালো রঙের টাওয়াল পরে। শাওয়ার নেওয়ার কারণে তার শরীর জুড়ে এখনও ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। এক হাতে ভেজা চুল মুছতে মুছতে ধীর পায়ে এগিয়ে আসে। উজ্জ্বল শ্যামবর্ণে বলিষ্ঠবান এক পুরুষ। তার শরীর শক্ত, গড়ে ওঠা পেশিতে ভরা, প্রশস্ত কাঁধ, টান টান বুক, স্পষ্ট অ্যাবডোমেন, সব কিছুতেই যুদ্ধের ছাপ। শুধু শক্তি নয়, তার শরীরে রেখা আছে সহিংস ইতিহাস। কোথাও পুরনো গুলির দাগ, কোথাও ছুরির আঁচড়, কোথাও কাটাছেঁড়ার গভীর ক্ষত চিহ্ন। ঈশার তীক্ষ্ণ চোখে তাকে পর্যবেক্ষণ করতে থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই লোকটাই তার স্বামী। বীরের চোখ হঠাৎ ঈশার দিকে যায়। দেখে সে তাকিয়েছে তার দিকে। বীরের কপালে হালকা ভাঁজ পড়ে। চোখের ইশারায় প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে? ঈশার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। এই প্রতিক্রিয়া বীরের ঠোঁটের কোণে এক তেলতে হাসি ফুটে ওঠে। কিন্তু ঈশা আবার তাকায়। এবার তার চোখে আটকে যায় বীরের শরীরের ক্ষত চিহ্নগুলোতে। একটা দুইটা না, অনেক। এত ক্ষত নিজেকে সামলালেও এবার আর থামতে পারে না। সরাসরি প্রশ্ন করে ফেলে, আপনার শরীরে এত ক্ষত কেন? এগুলো কিসের ক্ষত? আপনি কি করেন? বীর জানত এই প্রশ্ন আসবেই। সে একদম ঠান্ডা গলায় উত্তর দেয়, এগুলো তোমার জন্য। ঈশা চমকে ওঠে, আমার জন্য মানে? বীর ধীরে বলে, কিন্তু প্রতিটা শব্দ ভারী। তোমার বাবার শত্রুরা তাকে মেরেছে, তোমার মাকেও। একটু থেমে যোগ করে, তাদের পরের টার্গেট ছিল তুমি। তোমাকে শেষ করলে তোমার বাবার বংশ শেষ হয়ে আসবে। ঈশার শ্বাস আটকে
আটকে যায় বীরের কথা শুনে, ভয়ে শরীর কাঁটা দিয়ে ওঠে। বীর তাকিয়ে থাকে ঈশার দিকে। তোমাকে শেষ করারই তাদের উদ্দেশ্য। তোমাকে বাঁচানোর জন্য আমার বাবাকেও প্রাণ হারাতে হয়। তুমি আমার কাছে ছিলে বলেই আমি তোমাকে সবার আড়ালে এখানে রেখেছি, একেবারে সুরক্ষিত, সবার নজরের আড়ালে। তার কণ্ঠ কঠিন হয়ে ওঠে। তোমার কাছে পৌঁছাতে হলে ওদের আমাকে পার করতে হবে, তাই ওরা আমাকেই টার্গেট করে। বীরের মুখে একটা তিক্ত হাসি। এই ক্ষতগুলো তোমাকে বাঁচানোর দাম। বীরের কথা ঈশার বুক মোচড় দিয়ে ওঠে। সে এতক্ষণ এই লোকটাকে নিয়ে কত কি ভেবেছে, নির্মম, ভয়ঙ্কর, আরও কত কি। কিন্তু তাকে বাঁচানোর জন্য লোকটা কত কি না করলো। শুধু তার জন্য নিজের বাবাকেও হারালো। এই মানুষটাই তাকে বাঁচাতে নিজের জীবনকে শত্রুদের সামনে ঢাল বানিয়েছে। শুধু তার জন্যেই তার এত শত্রু। ঈশা ধীরে উঠে দাঁড়ায়। বীর সরু চোখে তাকিয়ে থাকে। তার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করে। তার ভেতরের সন্তুষ্টি, ঘুম ঘুম চোখ, হাঁটু ছোঁয়া খোলা চুল এলোমেলো হয়ে আছে। অজান্তে সে এক অপার্থিব সৌন্দর্যের অধিকারী হয়ে উঠেছে। ঈশা ভীরের দিকে এগিয়ে আসে। ভীর নড়ে না, শুধু দেখছে কি হচ্ছে। ঈশা তার সামনে এসে দাঁড়ায়। বীরের তুলনায় ঈশার হাইট অনেক কম। তার বুক বরাবর এসে পড়ে সে। ধীরে ধীরে ঈশাকে বীরের বুকের ক্ষত চিহ্নে তার হাত রাখে। বীর আবেশে চোখ বন্ধ করে নেয়। এই প্রথম ঈশা নিজের ইচ্ছায় তার কাছে এসেছে, নিজের ইচ্ছায় তাকে ছুঁয়েছে। এই স্পর্শটা বীরকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। ঈশা আঙুল কাঁপছে, চোখে জল জমে, দুঃখী গলায় বলে, আমার জন্য আপনাকে কষ্ট সহ্য করতে হয়েছে। বলতে বলতে দুহাতে বীরকে জড়িয়ে ধরে। বীর চোখ খুলে। তার দৃষ্টিতে তখন গভীর দখল, ভয়ঙ্কর নিশ্চয়তা। বীর মনে মনে বলে, আমার দুর্বলতা, আর এই দুর্বলতাকে আমি মরলেও ছাড়ব না। পৃথিবী থেকে বীর নাম মুছে গেলেও তুমি আমার নামে থাকবে। আমি না থাকলেও তুমি আমার থাকবে। তারপর দুহাতে আগলে নেয় ঈশার নরম শরীরটাকে, আর তার প্রশস্ত বুকে লুকিয়ে যায় ঈশা। ফোনের শব্দ হয়। ঈশার পাশে থাকা বীরের শরীরটা নড়ে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে নাম, ডিয়েগো সালগ্যাদো। বীর ফোন রিসিভ করে। ওপাশ থেকে ডিয়েগো কণ্ঠ চাপা, তাড়াহুড়ো আর ভয় মেশানো। বস, সব কিছু প্রস্তুত। দিলের লোকেরা জায়গায় পৌঁছে গেছে। আজকে রাতটাই ফাইনাল। আমাদের এখনই বেরোতে হবে। বীরের চোখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে ওঠে। আজকের ডিলটা ছোট কোনো কাজ না, সম্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক চালান। বীর নিচে কোনো মাল বেচে না, সে বেচে পথ। কোরিয়ার গভীর জঙ্গল থেকে আসা চালান মেক্সিকোর ভেতর দিয়ে যাবে এশিয়ার দিকে। কোনো রক্তপাত নয়, কোনো ঝামেলা নয়, নিখুঁত ট্রানজিট। এই পথ যদি আজ ঠিকমতো খুলে যায়, বীরের নিয়ন্ত্রণ আরও এক ধাপ বাড়বে। ডিয়েগোর কথায় বীর শুধু বলে, আমি আসছি, বলে ফোন কেটে দেয়। ঈশাকে ছেড়ে বীর দ্রুত রেডি হতে শুরু করে। তার নড়াচড়ায় তারা আছে, কিন্তু অস্থিরতা নেই। এই জীবনটাই তার অভ্যাস। ঈশা তখন বিছানায় বসে গোল গোল চোখে বীরকে দেখছে। ওর চোখে প্রশ্ন নেই, আর কোনো ভয় নেই, শুধু এক ধরনের নিঃশব্দ অপেক্ষা। বীর জ্যাকেটটা গায়ে চাপাতে চাপাতে পিছনে ফিরে তাকায়। কণ্ঠটা নিচু কিন্তু স্পষ্ট, ফ্রেশ হও, নাস্তা করে মেডিসিন নিও, যা লাগবে গার্ডদের বলবে। ঈশা শুকনো মুখে মাথা নাড়ায়। বীর আর দেরি করে না, দরজা খুলে বেরিয়ে যায়। প্রাসাদের জেট দাঁড়িয়ে আছে, চারপাশে সারিবদ্ধ অস্ত্রধারী গার্ড। ভিড় বের হতেই সবাই একসাথে জড়ো হয়ে দাঁড়ায়। ডিয়েগো এগিয়ে এসে বলে, সব রেডি বস। টেক্কা জায়গায় লোকজন অপেক্ষায়। বীর কোনো কথা বলে না, জেটে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে জেটটা রানওয়ে ছেড়ে আকাশে উঠে যায়। বীর বেরিয়ে যেতেই মারিয়া এলেনা প্রথমে, তার পেছনে আরও কয়েকজন মহিলা গার্ড ঢুকে ঈশার রুমে। সবাই প্রশিক্ষিত,
পা ফেলছে নিঃশব্দে, চোখে নীরব সতর্কতা। এই ঘরটা শুধু চার দেওয়াল না, এটা এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যেখানে এক সেকেন্ডের ভুল মানেই মৃত্যু। ঈশার চারপাশে তার অবস্থান নেয় অভ্যাসগত দক্ষতায়। কেউ জানালার দিকে, কেউ দরজার পাশে, কেউ ঈশার খুব কাছাকাছি, কিন্তু কেউই তাকে ছুঁয়েও দেখে না। অনুমতি ছাড়া এখানে শ্বাস নেওয়াও অপরাধ। ঠিক সেই সময় এলিজা ব্রেকফাস্টের ট্রে হাতে নিয়ে এগিয়ে আসে। দরজার কাছাকাছি আসতে আচমকা রানিয়া হাত বাড়িয়ে তাকে থামিয়ে দেয়। স্টপ, তুমি এখানে কেন? এলিজা চমকে যায়, চোখ নামিয়ে নেয় দ্রুত। ম্যামের ব্রেকফাস্ট, ফিসফিস করে বলে সে। রানিয়া এক পা এগিয়ে আসে, চোখে ঠান্ডা হিসাব। কার কোন কাজ সেটা আগে থেকেই ঠিক করা। ম্যামের সব কিছু দেখভালের দায়িত্ব আমাদের, তোমার তো এখানে আসার কথা না। কারণ কোনো রুলস চেঞ্জ হয়নি। এলিজা অস্থিরভাবে চারপাশে তাকায়, ধরা পড়ে যায় ভয় তার কণ্ঠে কাঁপন তুলে আনে। রানী আবার বলে, বসের নির্দেশ ছাড়া এখানে একা ঢোকা যাবে না। এই নিয়ম ভাঙলে পরিণতি জানো তো। এলিজা থমকে যায়, ধীরে ধীরে ট্রেটা নামিয়ে নেয়। ঠিক তখনই বাইরের শব্দ পেয়ে মারিয়া এলেনা বেরিয়ে আসে। এক ঝলক চোখ বুলিয়ে চারপাশ স্ক্যান করে নেয়। সব চেক করো, শান্ত অথচ কঠিন স্বরে বলে মারিয়া এলেনা। বস বাইরে, ভুলের জায়গা নেই। রানিয়া ট্রে থেকে একটা প্লেট তুলে নেয়, খাবারগুলো একটু একটু করে নেয় সেখানে। তারপর এলিজার দিকে বাড়িয়ে দেয়, এটা খাও। এলিজা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মারিয়া এলেনা এক পা এগিয়ে আসে। কি হলো? খাও। তুমি কে? তোমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাহলে এখানে এসেছো কেন? এক মুহূর্ত থেমে যোগ করে, আমি কি গার্ড ডাকবো? এলিজা আতঙ্কে মাথা নাড়ে। না না। সে রানিয়ার হাত থেকে প্লেটটা নেয়। হাত কাঁপলেও সে খেতে শুরু করে। এক কামড়, দুই কামড়, সবগুলো খাবার প্রমাণ দেয় খাবারে কিছু মেশানো নেই। তারপর তাড়াহুড়ো করে একটা মিথ্যা সাজায়। বস বাইরে যাচ্ছিলেন, আমাকে বললেন ম্যামকে খাবার দিতে। আমি ভেবেছিলাম তাই, খাবারে কোনো সমস্যা নেই। দেখে চারপাশে সবাই একটু হালকা হয়। সন্দেহের ছায়া ধীরে ধীরে সরে যায়। মারিয়া এলেনা কঠোর স্বরে বলে, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটাই করবে। এই জায়গার ধারে কাছেও যেন তোমাকে আর না দেখি। একটু থেমে আবার বলে, এখানে কার কী দায়িত্ব সেটা আগেই নির্ধারিত। এলিজা মাথা নেড়ে দ্রুত সরে যায়। দরজা বেরোনোর আগেই তার শরীর রাগে কাঁপতে থাকে। অপমান, ভয় আর দম বন্ধ করা ক্ষোভ, সব একসাথে। দূরে দাঁড়িয়ে ঈশা সব দেখছিল, একটা কথাও বলা হয়নি তাকে। তবু সে স্পষ্ট বুঝতে পারছে ওই লোকটা এখানে নেই, কিন্তু তার উপস্থিতি, তার নিয়ম, তার নিয়ন্ত্রণ সব মিলিয়ে তার ছায়া পুরোপুরি তার ওপর আছে। আর সেই ছায়ার ভেতরেই ঈশা বন্দী। এলিজার সাথে এমন ব্যবহার দেখে ঈশা চমকে যায়। মেয়েটা স্বাভাবিকভাবে খাবার নিয়ে এসেছিল, এক কথায় তাকে থামিয়ে দেওয়া হলো কেন? ঠিক তখনই মারিয়া এলেনা ব্রেকফাস্টের ট্রেটা হাতে নিয়ে ঘরে ঢোকে। ঈশার দিকে তাকিয়ে নিখুঁত ভদ্রতায় মাথা নত করে বলে, ম্যাম আপনি ফ্রেশ হয়ে আসুন, ব্রেকফাস্ট করতে হবে। আপনার সকালের ওষুধ আছে। কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু প্রশিক্ষিত আনুগত্য। ঈশা তার কৌতূহল চেপে রাখতে পারে না। ওনার সাথে তোমরা সবাই এভাবে কথা বলতে কেন? সে তো শুধু খাবার নিয়ে এসেছিল। মারিয়া এলেনা মুখে কোনো পরিবর্তন আসে না। এই প্রশ্নটার জন্য সে আগে থেকেই প্রস্তুত। আপনার দেখাশোনার জন্য বস আলাদা একটি টিম রেখেছেন ম্যাম। এর বাইরে আপনার আশেপাশে আসার অনুমতি আর কারো নেই। এই প্যালেসের যার জন্য এই কাজ বরাদ্দ, সে শুধু সেই কাজই করবে। ঈশা ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু কেন? মারিয়া এলেনা একটু থামে, তারপর বলে, বসের আদেশ। তিনি আপনাকে নিয়ে খুব প্রোটেক্টিভ। আপনার প্রতিটি জিনিস, প্রতিটি প্রয়োজন, সব কিছু তিনি খুব সূক্ষ্মভাবে নজরে রাখেন। এই প্যালেসের হাজার হাজার গার্ড শুধু আপনার সুরক্ষার জন্য নিয়োজিত। শব্দগুলো ঈশার বুকে ভারী হয়ে নামে।
এত কিছু শুধু আমার জন্য? তার নিজের কণ্ঠেই তার বিশ্বাস হচ্ছে না। মারিয়া এলেনা আরেক ধাপ এগিয়ে আসে, এবার কণ্ঠ নরম, সহানুভূতিশীল। বস আপনাকে ভালোবাসেন ম্যাম, আপনি ছাড়া তার আর কেউ নেই। বসের সব কিছু আপনার জন্য, আপনাকে নিরাপদ রাখার জন্য, ভালো রাখার জন্য। এই কথাটাই ঠিক জায়গায় আঘাত করে। ঈশার শূন্য ক্লান্ত মস্তিষ্ক যেন কেউ ধীরে ধীরে একটাই ছবি বসিয়ে দিচ্ছে, বীর। তার রাগ, তার নীরবতা, তার নিয়ন্ত্রণ, সব কিছুর আড়ালে আছে ভালোবাসা। বীর খুব সাবধানে জালটা বিছিয়েছে, যেন ঈশার চারপাশে প্রতিটা কণ্ঠ, প্রতিটা আদেশ, প্রতিটা যত্ন সবশেষে এসে এক নামই ডাকে, আর সেটা হলো বীর। মারিয়া এলেনা আলমারি খুলে ঈশার জন্য পোশাক বের করে দেয়। ম্যাম। ডাক শুনে ঈশার ধ্যান ভাঙে। সে ধীরে ধীরে ওয়াশরুমে যায়। ওয়াশরুম চালু হতেই ঠান্ডা পানি তার শরীর বেয়ে নামতে থাকে। চোখ বন্ধ করতেই মাথার ভেতর কোলাহল শুরু হয়। বীরের কথা, মারিয়া এলেনার বলা কথা, তিনি আপনাকে ভালোবাসেন, এই কথাটা বাজতে থাকে ঈশার কানে। আপনি ছাড়া তার কেউ নেই। পানির শরীর ছুঁয়ে নিচে পড়ছে, আর ঈশার স্মৃতির কোণে কোণে যেন নতুন ব্যাখ্যা ঢুকে দেওয়া হচ্ছে। বীরের উপস্থিতি অদ্ভুতভাবে নিরাপদ মনে হচ্ছে তার। এভাবে ভিড় তার স্মৃতির ফাঁকে ফাঁকে ঢুকে পড়ে, জোর করে নয়, নরম কথায়, সূক্ষ্মতার অজুহাতে, ভালোবাসার নামে। একটা একটা করে ভাবনা মুছে যায়, একটা একটা করে সত্য বদলে যায়। আর ঈশা বুঝতেই পারে না সে আর নিজের চিন্তা ভাবছে না। বীর তাকে যেমন ভাবাতে চায় ঠিক তেমনটাই ভাবছে। ঈশা শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই দেখে রুমটা আগের চেয়েও নিখুঁত। একটাও জিনিস এলোমেলো নয়, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। মারিয়া এলেনা তার লুসিয়ার আগেই সব গুছিয়ে ট্রে সাজিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর সাদা কাপড় পাতা, তার উপর সাজানো ব্রেকফাস্ট, গরম খাবারে হালকা ধোঁয়া উঠছে। তার পাশেই রাখা ছোট্ট একটি সিলভার বক্স। মারিয়া এলেনা এগিয়ে এসে গ্লাসটা তার দিকে বাড়িয়ে দেয়, কণ্ঠ নিখুঁত আনুগত্য। ম্যাম, আগে এগুলো। ঈশা ওষুধগুলোর দিকে তাকায়, তারপর শান্ত গলায় প্রশ্ন করে, আমি তো ঠিক আছি, এগুলো কিসের ওষুধ? মারিয়া এলেনা কণ্ঠ একই রকম স্থির, নির্ভুল। স্ট্রেস, ঘুম আর মাইগ্রেনের জন্য। বস বলেছেন খেতে ম্যাম। ঈশার চোখ তুলে তাকায়। উনি বলেছেন? জি ম্যাম। এই একটা শব্দই যথেষ্ট। ঈশা আর কোনো প্রশ্ন করে না, একটার পর একটা ট্যাবলেট গিলে নেয়, গ্লাস নামিয়ে রেখে নিঃশব্দে। বীর যখন ঈশার কাছে শুধু একজন মানুষ না, সে তার বিশ্বাসের একমাত্র আশ্রয়। তাই বীরের কোনো আদেশ, কোনো সিদ্ধান্তে ঈশা আর প্রশ্ন করে না। এভাবে কেটে যায় 3টা দিন। বীর আসেনি প্যালেসে, সে বাইরে ছিল তার কাছে। কোরিয়া থেকে আসা এক বিশাল চালান, হাই গ্রেড অস্ত্র আর কেমিক্যাল ড্রাগস মেক্সিকোর ভেতর দিয়ে ট্রানজিট হয়ে যাবে এশিয়ার দিকে। ডিলটা বীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মাঝপথে সব কিছু বদলে যায়। মেক্সিকোর এক নির্জন হাইওয়ে রাত ঘন হয়ে নেমেছে। চারদিকে শুধু কনভয়ের হেডলাইটের তীব্র আলো আর টায়ারের একটানা শব্দ। হঠাৎ সামনে গাড়িটা বিকট বিস্ফোরণের ওপর উঠে উল্টে পড়ে। রাস্তার আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক, শত্রুপক্ষের চিৎকার। চারদিক থেকে শুরু হয় গুলিবর্ষণ। অন্ধকার ভেদ করে আগুনের রেখা ছুটে আসে। নিকো গাড়ির ডিকির উপর উঠে উল্টো গড়ি ছুড়ে। 1 সেকেন্ডও দেরি করে না। বীর নিজের গাড়ির দরজা খুলে ধীরে বেরিয়ে আসে। তার চোখে কোনো ভয় নেই, শুধু ঠান্ডা হিসেব। ফরমেশন ধরো। তার গর্জনে রাত কেঁপে ওঠে। সান্তিয়াগো আর এনরিকো মুহূর্তেই পজিশন নেয়। গাটরা কনভয়ের চারপাশের দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ে। ইতালিয়ান গ্যাং সামনে থেকে আক্রমণ করেছিল। ওরা ভেবেছিল চালান নিয়ে পালালেই শেষ।
বীর এখানে আছে এই তথ্যটা তাদের পরিকল্পনায় ছিল না, কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল বীর তখন আলভারেজ স্টেটে। বীর নিজের সামনে এগিয়ে থাকে, এক হাতে বন্দুক। বীরের সেফটির জন্য চারপাশে গার্ডরা তাকে আড়াল করে দাঁড়ায়। প্রথম ইতালিয়ান গ্যাংদের একজন কাছে আসতেই এক গলিতে মাটিতে লুটিয়ে পড়েছে, আরেকজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। বীর ঘুরে দাঁড়িয়ে এক ঝটকায় ছুরিটা গলার নিচে ঢুকিয়ে দেয়, রক্ত ছিটকে পড়ে বাতাসে। বীর চিৎকার করে ওঠে, কেউ যেন পালাতে পারে না, একটাও বাঁচতে দিও না। এই আদেশ মানে মৃত্যু। চারদিকে শুধু খুনাখুনি, বন্দুকের শব্দ, আত্মচিৎকার আর রক্তের তীব্র গন্ধ। বীর নিজের সামনে থেকে লড়ছে। ইতালিয়ান গ্যাং লিডার বীরকে টার্গেট করে এগিয়ে আসে, চোখে ঘৃণা, হাতে বন্দুক, ক্ষমতার লোভ। কিন্তু দেরি হয়ে যায়। সে বীরকে আক্রমণ করার আগে বীর গুলি ঠিক কপালে এসে লাগে তারপর পুরো গ্যাং ভেঙে পড়ে, রাস্তায় পড়ে থাকে রক্তে ভেজা দেহগুলো। বীর ধীরে ধীরে হেঁটে আসে, চালানের দিকে তাকায়। চালান ঠিক আছে? জি বস। সব ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি। বীরের ঠোঁটের কোণে এক চিলতে হিংস্র হাসি ফুটে ওঠে, ঠান্ডা নিষ্ঠুর। ওষুধের প্রভাবে ঈশার মাথার ভেতর হালকা ঝিমুনি, চোখের পাতা ভারী, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। সে বিছানার ওপাশ বসেই আছে, আঙুলের ডগা বরাবরের চাদরের ভাঁজে চেপে ধরেছে। পাশেই তার বিড়াল ছানাটা ঘুমিয়ে আছে। এটা নাকি তার বিড়াল ছিল, কিন্তু তার কিছুই মনে নেই। মনে করতে গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই সে এগুলো নিয়ে ভাবাই ছেড়ে দিয়েছে এখন। যেটা বাস্তব, যেটা সে দেখছে সেটাই মেনে নিয়েছে। আর সত্যটা তার সামনে পানির মতো পরিষ্কার। অনেকক্ষণ চুপ থাকার পর ঈশা ডেকে ওঠে, আন্টি। তার কণ্ঠটা নরম, কিন্তু ভেতরে জমে থাকা অস্থিরতা চাপা দিতে পারছে না সে। উনি কোথায়? উনি আসছেন না কেন এখনো? মারিয়া এলেনা ঈশার চোখের দিকে তাকিয়ে মিথ্যে হাসি টেনে আনে। বস ব্যস্ত আছেন ম্যাম, তার কাজ আছে। কিন্তু ঈশা যেন শুনছেই না। উনি কি আজও আসবেন না? একই প্রশ্ন বারবার। মারিয়া এলেনা কপালে ভাঁজ পড়ে। একই দিনে সে বুঝে গেছে সে চুপচাপ থাকার মেয়ে নয়। সে কথা বলে, প্রচুর কথা বলে। এতদিন চুপ ছিল শুধু। তার প্রতিটা কথার শেষে গিয়ে থামে একজনের নামেই, বীর। এদিকে দূরে একটা অন্ধকার ঘরে বসে আছে বীর। মাত্রই এসে শাওয়ার নিয়েছে সে। একাধিক মনিটরে ঈশার প্রতিচ্ছবি, তার হাঁটা, বসা, চোখের নড়াচড়া, তার প্রত্যেকটা কথা একটাও বাদ যাচ্ছে না। ঈশার প্রতিটা প্রশ্ন, প্রতিটা দীর্ঘশ্বাস সে শুনছে। বীরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করেই দূরে আছে, ইচ্ছে করেই। সে চায় ঈশাকে আরো অস্থির করতে, তার ভেতরে একটা শূন্যতা তৈরি করতে, যেখানে শুধু ভিড় থাকবে, যাতে সে তাকে কাছে পাওয়ার জন্য ছটফট করে আর নিজের অজান্তেই সারাক্ষণ তাকে নিয়ে ভাবতে থাকে। কিছুক্ষণ নীরব থাকার পর ঈশা আবারও প্রশ্ন করে, ওনার শরীরে এত ক্ষত কেন? উনি আসলে কি কাজ করেন? মারিয়া গুছানো ঠান্ডা কণ্ঠে জবাব দেয়, ব্যবসায় করেন, আর অনেক কোম্পানি আছে। এই বিষয়ে আর কিছু জানি না ম্যাম। বসের কাছে কোনো মহিলা যায় না, তবে যতটুকু শুনেছি আপনাকে টার্গেট করে বসকে আক্রমণ করা হয়েছে বহুবার। এই কথাগুলো ঈশার মনে গভীর ছাপ ফেলে। সে ফিসফিস করে বলে, তাহলে উনি সত্যিই আমার জন্য এত কিছু করেছেন? মারিয়া এবার চোখ তুলে তাকায়। এই দৃষ্টিতে সহানুভূতি নেই, আবেগও নেই, আছে এক ধরনের কঠিন নিশ্চয়তা। বস যাকে নিজের বলে মানেন, তার জন্য তিনি সব করেন। এই সব শব্দটা ঈশার ভেতরে কাঁপন ধরিয়ে দেয়। এইভাবেই দিন কাটে। বীরের অপেক্ষার সময় পার করে ঈশা বারবার মারিয়া এলেনাকে ডাকে। প্রশ্নগুলো বদলায়, কিন্তু কেন্দ্র একটাই, বীর। উনি কবে আসবেন? জানি না ম্যাম। উনি খেয়েছেন? জি ম্যাম। প্রতিটি উত্তরের সঙ্গে সঙ্গে ঈশার মনে বীর আরও গভীর গেঁথে যায়। তার চোখে বীর আর ভয়ঙ্কর কেউ নেই। ধীরে ধীরে সে হয়ে ওঠে তার একমাত্র আপন মানুষ, যার চারপাশে শত্রু,
কাউকে বিশ্বাস করে না, যে শুধু তাকেই বাঁচাতে লড়েছে। হঠাৎ করে ঈশা প্রশ্ন করে বসে, উনি কি কখনো হাসেন? মারিয়া সামান্য থামে, তারপর ধীরে বলে, আপনার সামনে কখনো কখনো। এই কথাটুকু ঈশার বুকের ভিতর অদ্ভুত এক আনন্দ জাগিয়ে তোলে। সে নিজেও বুঝতে পারে না, ভয় বদলে গেছে চিন্তায়, চিন্তা বদলে যাচ্ছে টানে, আর টান বদলে যাচ্ছে ভালোবাসায়। রাতে একা শুয়ে শুয়ে সে ভাবে, উনি না থাকলে আমি কি বেঁচে থাকতাম? মারিয়া এলেনা একের পর এক জবাব দিতে দিতে হিমশিম খায়। কখনো বিষয় ঘোরায়, কখনো আশ্বাস দেয়, কখনো নীরব থাকে। কিন্তু ঈশার প্রশ্ন থামে না। আর ল্যাপটপের ওপাশে বসে থাকা মানুষটা সব দেখছে, সব শুনছে। বীর জানে এই অস্থিরতার ভাঙার নয়, এটা সে নিজের তৈরি করা। কারণ এবার বন্দি শরীর সে বন্দি করতে চায় ঈশার মন। বীর প্যালেসে না থাকলেও ঈশার দুনিয়াটা তার নিয়ন্ত্রণের বাইরে এক মুহূর্তের জন্য যায় না। সে তখন সিনেলোয়ার সীমান্ত ঘেঁষা সান্তানোচে, মাফিয়াদের অস্থায়ী ঘাঁটি, যেখানে রাত নামে বন্দুকের শব্দে আর চুক্তি সই হয় রক্তের শপথে। কাজের ফিরে থেকেও নির্দেশ দেয়। ঈশার খাবার, ওষুধ, ঘুম সবই তার চোখের ভেতরে বন্দি। ফিরে এসে ক্লান্ত শরীর নিয়ে সে সোজা ল্যাপটপের খোলে। ঈশা পুরো দিনের ফুটেজ একে একে দেখে, কিছু কিছু জায়গা রিভার্স করে দেখে, কোথায় সে থেমেছে। তার কথা জিজ্ঞেস করা, বারবার তাকে নিয়ে প্রশ্ন একটাও বাদ যায় না। আর প্যালেসের রানিয়া মারিয়া এলেনার কাছ থেকে বীর নিয়মিত খোঁজ নেয় ঈশা ঠিক আছে কিনা। শরীরের অবস্থা সবসময় চেক আপের মাঝেই রাখা হয় ঈশাকে। সব তথ্য শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় এক জায়গায়, বীরের কাছে। দূরে থেকেও সে কাছেই থাকে, কারণ বীরের জন্য দূরত্ব কোনো বাধা নয়, এটা শুধু আরেকটা অস্ত্র ঈশাকে পুরোপুরি দখলে নেওয়ার। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। সিনেলোর আকাশে চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে আছে, যেন আসন্ন রক্তপাতের সাক্ষী হতে চায় না। বীরের ঘাঁটিতে তখন গভীর রাত। অনেক গার্ড ক্লান্ত শরীর নিয়ে ঘুমে ঢলে পড়েছে। তার খাবারের কিছু মেশানো হয়েছে, চারপাশে শুধুই বাতাসের শোষ শব্দ আর দূরের পাহাড়ে গাছ হয়ে বয়ে যাওয়া শীতল অন্ধকার। ঠিক তখনই ছায়ার ভেতর থেকে ছায়ার মতোই নড়ে ওঠে শত্রুপক্ষ, নীরবে, নিখুঁত পরিকল্পনায়। পেছন থেকে লুকিয়ে প্রথম গার্ডটাকে মারলো কোনো শব্দ ছাড়াই। একটা ধারালো ছুরি গলার ভেতর করে ঢুকিয়ে দেয়। রক্তের উষ্ণতা মাটিতে ছড়িয়ে পড়ে অন্ধকারে। দ্বিতীয়জনের মুখ চেপে ধরে ঘাড় মুচড়ে দেয় আরেকজন। একজন একজন করে বীরের লোকেরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কেউ বুঝে ওঠার আগেই শত্রুরা জানতো রাতটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। আস্তে আস্তে তারা এগোতে থাকে বীরের মূল ঘাটের দিকে, মৃতদেহ পেরিয়ে, রক্তের দাগ মারিয়ে। কিন্তু নিখুঁত পরিকল্পনাও কখনো কখনো ভুল করে। বাইরের গার্ডদের দিকে পৌঁছাতে পারলেও মূল ঘাটের দিকে পৌঁছানো এত সহজ না। হঠাৎ একটা টর্চের আলো এক গার্ডের চোখে পড়ে গেল অজানা ছায়ায়। পরের সেকেন্ডে আকাশ ফেটে বেরিয়ে এলো গুলির শব্দ। ছায়া দেখে সে সেটাকে কেন্দ্র করে গুলি ছুড়ে থাকে। নীরব রাত মুহূর্তে রূপ নিল যুদ্ধক্ষেত্রে। গুলির শব্দে ঘুম ভেঙে যায় সবার। ভিড়ের ঘাঁটিতে শুরু হলো বিশৃঙ্খলা, চিৎকার, দৌড়ঝাঁপ, অস্ত্র লুট করার শব্দ। ডিয়েগো প্রথম বেরিয়ে আসে, হাতে স্বয়ংক্রিয় রাইফেল, চোখে বরফ শীতল হিসাব। তার পিছনে নিকো, এনরিকো, মেটিয়াস, সান্টিয়াগো, লুইস সবাই এক মুহূর্তে ছড়িয়ে গেল শত্রুদের শেষ করতে। নিকো ফোন বের করেই গর্জে ওঠে, ব্যাকআপ পাঠাও এখনই। পুরো ঘাঁটি ঘেরাও হয়ে গেছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শত্রুপক্ষ চারদিক থেকে ঘাঁটি ঘিরে ফেলেছে। গুলি আর গুলির জবাব আগুনের ঝর্ণা নেমে আসে অন্ধকারে। এক গার্ড দৌড়াতে গিয়ে বুকের মাঝখানে গুলি খেয়ে পেছনে ছিটকে পড়ে, মুখ দিয়ে রক্তের ফিনকি দিয়ে বেরিয়ে আসে। আরেকজন দেওয়ালের আড়ালে যেতে নিলেই গ্রেনেডের বিস্ফোরণে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়।
এনরিকো আড়াল থেকে লড়াই করে যাচ্ছে। মেটিয়াস সামনে এগিয়ে গিয়ে এক শত্রুকে খুব কাছ থেকে গুলি করে মাথায়। মেটিয়াস ছুরির হাতে ঝাঁপিয়ে পড়ে আরেকজনের পেটে চিড়ে দেয়। আর্তনাদ করতে করতে শত্রুপক্ষ মাটিতে গড়িয়ে পড়ে। চারপাশে শুধু বারুদের গন্ধ, রক্ত আর মৃত্যুর চিৎকার। এই সময় সে বেরিয়ে আসে নিজের ঘর থেকে, হাতে কালো রাইফেল, চোখে অদ্ভুত এক শান্ত আগুন। তার প্রতিটা গুলি লক্ষ্যভেদী, যেখানে সে তাকায় সেখানে মৃত্যু নামে। একজন শত্রু গুলি ছুটতে গিয়েই বুঝে ওঠার আগে বীরের গুলিতে কপাল ফেটে যায়। আরেকজন দেওয়াল টপকাতে গিয়ে পিঠে গুলি খেয়ে নিচে পড়ে ছটফট করতে থাকে। বীর একের পর এক গুলি ছুটতে থাকে। পুরো সিনালোয়ার খাঁটি তখন রক্তে ভেসে যাচ্ছে। মাঝরাতে ঘুমের মাঝে হঠাৎ দুঃস্বপ্ন দেখে লাফিয়ে ওঠে ইশায়া। বুক ধুকপুক করছে তার। স্বপ্ন স্পষ্ট না, তবু ভয়ঙ্কর। গুলির শব্দ, আগুনের ঝলক আর এক রক্তমাখা ছায়া, যেখানে সে বীরকে দেখতে পেয়েছে। এর মাঝে কেটে গেছে 10 দিন। আসেনি বীর আর। দিন দিন অধৈর্য হয়ে উঠেছে ইশায়া। অপেক্ষা ওই প্রাসাদের সবচেয়ে নিষ্ঠুর শাস্তি। ইশায়াকে এভাবে হঠাৎ ঘুমের মাঝে লাফিয়ে উঠতে দেখে রুমের লাইট জ্বালায় মারিয়া এলেনা। আলোয় ঈশার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক জমাট। দ্রুত এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে ম্যাম? কোনো সমস্যা? আপনি অপেক্ষা করুন, আমি এখনই ডাক্তারকে আনছি। ঈশা তাকে থামিয়ে দেয়, বলে, আপনি ওনাকে একটা ফোন দিন প্লিজ, আমি ওনার সাথে একটু কথা বলবো। এই একটা নাম উনি। মারিয়া এলেনার বুকের ভেতরে শীতল ভয় নামিয়ে আনে। ঈশার এমন কথায় মারিয়া এলেনা চুপ হয়ে যায়। ঈশা বারবার বলতে থাকে। মারিয়া এলেনা বলে, ম্যাম, বসকে আমরা ফোন দিতে পারি না, ওনার প্রয়োজনে উনি আমাদেরকে ফোন দেন। ঈশা মানে না, বারবার একই কথা বলতে থাকে। ঠিক আছে, আপনাকে দিতে হবে না, আপনি ফোন আমাকে দেন, আমি ওনাকে ফোন দিব। এই কথাটা মারিয়া এলেনার জন্য সরাসরি বিপদের ঘণ্টা। মারিয়া এলেনা আবারও তাকে বোঝাতে যায়, বলে ওই প্রাসাদের কেউই ফোন ব্যবহার করে না, কারো ব্যক্তিগত কোনো ফোন নেই, বস আর তার কাঙ্ক্ষিত মানুষ ছাড়া। ঈশা চিৎকার করে উঠে আদেশ দেয় তাকে, এই মুহূর্তে আমার ফোন চাই। চাই মানে চাই, আমাকে ফোন এনে দেন। কণ্ঠে ভয়ের চেয়েও বেশি আছে অধিকার। ঈশাকে উত্তেজিত হতে দেখে মারিয়া এলেনা ভয় পেয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তিনি যান নিচে ঈশাকে ফোন এনে দিতে। নিয়ম ভাঙায় কোনো বিপদ আসবে মারিয়া এলেনা ভয় পাচ্ছে, কিন্তু ম্যাম উত্তেজিত হয়ে কিছু করে ফেললে বস কাউকে ছাড়বে না। মারিয়া এলেনা ফোন আনতেই ঈশা দ্রুত তার হাত থেকে ফোন কেড়ে নেয়। ডায়ালে গিয়ে বস নামের নাম্বারে ডায়াল করে সে। এদিকে শত্রুদের প্রতিহত করতে ব্যস্ত ভিড়। পকেটে ফোনের দিকে তার ধ্যান নেই, কিন্তু অনবরত বাজতে থাকা ফোনের শব্দে বিরক্ত হয়ে ওঠে সে। বীর রাইফেল চালাতে চালাতে একসময় তার বুলেট শেষ হয়ে আসে। রক্তে ভেজা হাত, ধোঁয়ায় ভরা নিঃশ্বাস, চারপাশে লাশ। বীর ফোন ধরছে না দেখে ঈশা আবারও অস্থির হয়ে ওঠে, বারবার ফোন দিতে থাকে। মারিয়া এলেনা তাকে নিষেধ করে এতবার ফোন না দিতে, বস রেগে যাবে। কিন্তু ঈশা কারো কথা শুনছে না। স্বপ্নের আতঙ্ক এখন বাস্তবে ভয় হয়ে বুকে চেপে বসেছে। বীর চাকু তুলে নেয় হাতে। তার পুরো শরীর রক্তে রঞ্জিত। একে একে সবাইকে শেষ করার পর বিরক্তিতে রেগে ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে শোনা যায় যুদ্ধক্ষেত্রে কোলাহলের ভেতর এক রমণীর আতঙ্কিত গলার শব্দ। হ্যালো, হ্যালো, শুনছেন? বীর থমকে যায়। এই কণ্ঠ, যার জন্য সে পুরো দুনিয়াকে আগুনে পুড়িয়ে দিতে পারে। ওপাশ থেকে কোনো উত্তর না আসায় ঈশা মরিয়া হয়ে যায়। আবার বলে উঠছে, হ্যালো, হ্যালো, শুনছেন আপনি? বীর ঈশার গলা শুনে অন্যমনস্ক হয়ে যায়। এক মুহূর্তের জন্য ভুলে যায় সবকিছু হঠাৎ থমকে গেছে। এই প্রথম ঈশা বীরকে অন্যমনস্ক দেখে একজন হঠাৎ বীরের সাইডে এসে পড়ে। নিস্তেজ চোখে, হাতে লুকানো অস্ত্র, এক পকেটে সে আঘাত করে বীরকে বাহুতে। মুহূর্তে রক্ত ছিটকে পড়ে, কিন্তু বীরের গলা থেকে কোনো আওয়াজ বের হয় না।